This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাশ পড়ছে, লাশ জমছে, লাশের উপর লাশ, স্তূপ হয়ে রয়েছে বেওয়ারিশ লাশ, কোনো দাবিদার নেই। কেন? বেওয়ারিশ লাশ বলেই কি এত অবজ্ঞা, এত অশ্রদ্ধা, এত অচ্ছেদ্যা? দাবিদার নেই, বলারও কেউ নেই, অতএব লাশ পচছে, পচুক, পচতে দাও। পাঁজর, কঙ্কাল, হাড়গোড় বেরিয়ে না আসা পর্যন্ত পচুক, তারপর সময় হলে একদিন গণকবরে পাঠিয়ে দেওয়া হবে, দাফন হবে। আর কোনো লাশ বা লাশগুচ্ছ যদি তখনও আলাদা করা সম্ভব হয় তাহলে চিতায় উঠবে। বেওয়ারিশের গণসৎকার। একটা লাশ যদি 1.5 বছর 2 বছর ফেলে রাখা হয়, সে যেখানেই হোক, আদৌ কি সেই লাশের কোনো কিছু আর অবশিষ্ট থাকে? কিন্তু কেন লাশ জমিয়ে রাখা হচ্ছে? যেখানে জমিয়ে রাখা হচ্ছে কারণটা কি? কেন মালদা জেলা প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই এটা নিয়ে? কেন কোনো কনসার্ন নেই? বেওয়ারিশ বা দাবিদারহীন লাশ 72 ঘন্টা মর্গে রাখতে হয় যদি কোনো আইনি বাধা না থাকে। ইন জেনারেল নিয়ম যা বলছি এটাই হচ্ছে নিয়ম, নিয়ম তাই বলে, এবং তার মধ্যে শনাক্ত করার চেষ্টা করা হয়। এরপর পুরসভা বা পঞ্চায়েত সেই লাশের শেষকৃত্য সম্পন্ন করে, এটাই নিয়ম। কিন্তু মালদায় কেন লাশগুলো পড়ছে এরমভাবে? এটা কি পরিকল্পিতভাবে? এখানেও কোনো দুষ্টচক্র কাজ করছে, নাকি সবটাই নিছক গাফিলতি? মোটামুটি 1.5 বছর 2 বছরের আগে দেয় না, আমাকে ডিসপোজ করতে দেয় না আর কি। মোটামুটি এখন আমাদের মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মর্গে ওয়ারিশ লাশ মোটামুটি 58 থেকে 60টা আছে। তো সেখানে আমাদের মুসলিম লাশই আছে মোটামুটি 29টা। এটা 1 সপ্তাহ আগের হিসেব। এই 7 দিনে হয়তো বেওয়ারিশ লাশ আরও জমেছে। কেন লাশ জমানো হচ্ছে? 1.5 থেকে 2 বছর কেন লাগছে বেওয়ারিশ লাশের অন্তিম সৎকার করতে? প্রশ্ন উঠছে, সন্দেহ বাড়ছে। লাশ থেকে অঙ্গ পাচার হয়ে যাচ্ছে না তো? অর্গানের অসুবিধা আছে, এই কথাটা আপনার ফেলার কথা নয়। কোনটা? যেটা অর্গান পাস হওয়ার কথা, মানে একটা বডির 1.5 বছর পর অঙ্গ মানে পাচার হওয়ার কথা হতেই পারে। আমরা তো সম্পূর্ণ খুলে দেখছি না। আর পচা গলা দিচ্ছে। পচা গলা তো 1.5 বছর 2 বছরও করেছি আমি। 2 বছর আগে পিএম হয়েছে, পোস্টমর্টম হয়েছে। সেই বডিটা 2 বছর পরে যদি আমাকে দেয়, সেই বডিটা কি থাকে বলুন? যে বলছে সে ভুল বার্তা দিচ্ছে, আমাদের কাছে সেরকম কোনো খবর নাই। পুলিশের কাছে অঙ্গ পাচার না, ওরকম কোনো ব্যাপার নাই। এখানকার মরা মানুষের অঙ্গ নিয়ে কোনো কাজে লাগবে না। শুনলেনি, পাচারের অভিযোগ উড়িয়ে দাবি করলেন মরা মানুষের অঙ্গ কাজে লাগে না। কাজে লাগে না, অঙ্গ পাচার হয়তো। মালদা মেডিকেল কলেজে না হলেও এমন অভিযোগ কিন্তু আগে উঠেছে। সেড্রিক লজ, না চেনারই কথা। আমেরিকার হার্ভার্ড মেডিকেল স্কুলের মর্গের প্রাক্তন ম্যানেজার সেড্রিক, তার বিরুদ্ধে মৃতদেহের অঙ্গ চুরির অভিযোগ ওঠে। খুব বেশি দিন আগের ঘটনা নয় কিন্তু। 2023-এ এই নিয়ে আন্তর্জাতিক স্তরে তোলপাড় পড়ে গিয়েছিল। মৃতদেহ থেকে মাথা, মস্তিষ্ক, চামড়া, হাড়, এমনকি অন্যান্য অঙ্গ চুরি করে অনলাইনে বেচতেন সেড্রিক লজ। দোষ তিনি অস্বীকার করেন। ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকার বিভিন্ন দেশে একটা চক্র রয়েছে। আমাদের ঘরেই তাকান, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকেও মৃতদেহ পাচার করতে গিয়ে 7 জন হাতে নাতে ধরা পড়েছিল, যাদের মধ্যে 4 জন হাসপাতালেরই কর্মী। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকেও মৃতদেহের অঙ্গ পাচারের গুরুতর অভিযোগ সামনে আসে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে মারা যাওয়া লাশ, তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হয়ে যায়, এবং এটার একটা বিরাট পাচার চক্র, ইন্টারন্যাশনাল পাচার চক্র যুক্ত আছে। এর আগেও দেখা গেছে কলকাতা সহ বিভিন্ন জেলার মর্গ থেকে বাংলাদেশে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চলে যাচ্ছে। একবারই তো গলা, আপনি তো ইয়ে করে পরীক্ষা করে দেখতে পারবেন না কোন অঙ্গ আছে আর কোন অঙ্গটা নেই। আমরা বুঝতেও পারছি,
ওরা জানে কি করে পাচ্ছে না পাচ্ছে, আমরা যেভাবে রেগুলার বেসিসে যাচ্ছে সেইভাবে আমরা প্রসেসিং অনুযায়ী করে যাচ্ছি। এসডিও স্যার অর্ডার দিচ্ছেন, এমএসবি স্যার এখান থেকে বডি পড়ছে আর বডি যেরকমভাবে আসছে, বডি পড়ছে তো বলতে পারবো না, একদিন পরে বডি পচন ধরতে শুরু করবে। সেই ন্যাচারাল বডি থাকলেও 12 ঘন্টা পর থেকে বডি ধরে রাখলে তো ডিকম্পোজ হবে। এবার 2 বছর আছে না 1 বছর আছে, সেটা খাতা দেখে আপনাকে সঠিক। যাই হোক, আমাদের অতটা সম্ভব নেই কি বেওয়ারিশ লাশগুলোকে খুলে দেখা, কারণ আমরাও অনেক সময় অ্যাডজাস্টেবল করে নিই, কারণ মেডিকেল কলেজ হাসপাতাল আছে এখানে, তারা ছাত্ররা এখানে শিখবে। এবং এটা কিন্তু একটা পরিকল্পিত সিস্টেম, সেই পরিকল্পিত সিস্টেমের উপরে মালদা জেলাও এর ব্যতিক্রম নাই। সেই জন্য দেখবেন 2019 সালের বডি 2021, 2022-এ দেওয়া হচ্ছে। মালদার মর্গে লাশ না পৌঁছলে এই প্রশ্নগুলো উঠত না, সন্দেহের জায়গাও তৈরি হতো না। আবার রাজ্য সরকার দেহ পিছু সৎকারে যে টাকা দেয় তা নিয়েও অসন্তোষ তৈরি হচ্ছে। আমাকে যখন লাশ দিচ্ছে, সেখানে একটা লাশের খরচা পড়ছে মোটামুটি 5 থেকে 5,500 টাকা, সেখানে গভর্নমেন্ট দিচ্ছে মাত্র 74 টাকা। 74 টাকাতে একটা বাঁশও হয় না। অথচ সমব্যাধি প্রকল্পে রাজ্য সরকার 2,000 টাকা দেয়। কারণটা কি? ভোট আছে বলে, ওর বাড়িতে ভোট আছে বলে। অথচ যার দরকার লাওয়ারিস মুর্দার, তার কেউ নেই, সেখানে 72 টাকা 74 টাকা দেওয়ার মানেটা কি? এটা দিয়ে কি কেউ ভাববে না? কোনো পার্টি পলিটিক্স কেউ দেখবে না? এই অসন্তোষ কি খুব অন্যায্য? মাত্র 74 টাকায় একটা লাশের সৎকার করা, তাও আজকের বাজারে সম্ভব? বেওয়ারিশ বলেই কি অবজ্ঞা? পচা গলা বডি সম্পূর্ণরূপে 72 টাকার বিনিময়। আজকে যেখানে যে কোনো যে এইসব ক্রিয়াকর্ম তার জন্য 2,000-2,500 টাকা দেওয়া যায়, তার কারণ তাদের বাড়ির লোকেরা মমতা ব্যানার্জিকে ভোট দিবে বলে। কিন্তু যেহেতু বেওয়ারিশ লাশ, তাদের কোনো ভোটের লোকজন নাই, সেই জন্য মমতা ব্যানার্জি কোনো মানবিক মুখ কিচ্ছু নাই। অভিযোগ, মালদার মর্গে 60টিরও বেশি বেওয়ারিশ লাশ পড়ে রয়েছে, যার মধ্যে 29টি দেহ নিয়ে কিন্তু শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভোটযুদ্ধে এই দেহ নিয়েও চলছে রাজনীতি। কোনো মানবিক মুখ থাকলে স্বাভাবিকভাবে একটা লাশ, বেওয়ারিশ লাশ দিতে 2.5-3 বছর লাগে, তারপরে তার বিনিময়ে পোতা হলো 72 টাকা। 72 টাকাতে একটা দড়ি কেনা যায় না। আমাদের এই সমব্যাথী একটা প্রকল্প চালু করেছিলেন 2016 সাল থেকে, সেটাতে পার বডি 2,000 টাকা করে দেয়। তো এটা যদি আমরা জেলা শাসক, সম্মানীয় জেলা শাসক ম্যাডাম আমাদের আছেন এবং স্বাস্থ্য অধিকারী আছে, পরবর্তী আলোচনা হলে যদি ওটাতে কোনো ফর্মালিটি থাকে, যদি ট্যাগ করা যায়, তো লেটে বডি দেওয়া হচ্ছে কেন, এটা ব্যাপারটাও আমরা দেখছি। তো নিশ্চয়ই কোনো কারণ আছে হয়তো অফিসিয়ালসদের। এই দেহগুলো আদৌ কি সৎকার সম্ভব হবে, এ নিয়েও উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই এই বিষয়ে জেলা পরিষদ উদ্যোগ নিচ্ছে, আলোচনা চলছে জেলা প্রশাসনের সঙ্গেও, কিন্তু সমস্যা মিটছে না। কারণ ভোটের বাজারে এই মৃতদেহগুলোকেও সামিল করা হচ্ছে। আস্ফালন, রাজনৈতিক আস্ফালন, পলিটিক্যাল রেটরিক। আমার থেকে বড় মাস্তান কেউ নেই। কে বলছেন? জাকির হোসেন, তৃণমূলের নেতা। শুধু নেতা নন, জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক। নিজের দলকে হুঁশিয়ারি দিতে গিয়েই জাকির তার মাস্তানির কথা শুনিয়েছেন। তিনি সব থেকে বড় মাস্তান। আপনারা কেন অসচেতন থাকছেন? আপনারা নিজেকেই হন, পুলিশ আছে আমার কাছে আসুন বলুন। আপনারা আইনের সাথে কাজ করে নিন, আইন বলছে চেঁচে ফেলা করতে হবে এবং তুলে ঠিক করতে হবে, জমি করা যাবে না। কিন্তু আপনারা কে প্রতিবাদ করেন না, সেই জন্য আমাদের কে মাস্তান, কে মাস্তান আবার লোকে আমার কে আসেন, কে কত বড় মাস্তান? আমি ছিল মাস্তানকে, আর আমার চেয়ে বড় মাস্তান কেউ নেই। আপনারা আসেন না, আমার কে আসুন না ভাই, আমার চেয়ে বড় মাস্তান কে আছে? কথা বলো না, চিনি দাও। আমি সবচেয়ে বড় মাস্তান করেছি না। আজ মনে ঘুরেছে কেউ কোনো কাজে যে হয়নি এর কাজ।
গতকাল সন্ধ্যায় জঙ্গিপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে চায়ের আড্ডায় উপস্থিত ছিলেন জাকির। সেখানে পুরসভার পক্ষ থেকে যে সরকারি আবাস দেওয়া হচ্ছে তা নিয়েই তিনি সরব হন। এটা কিন্তু নতুন নয়, ওই পুরসভার বিরুদ্ধে তিনি আগেও নানা রকম অভিযোগ এনেছেন দলের নেতা হয়েও। সেখানে এক কর্মী জাকিরকে জানান যে পুরসভায় কাজে গিয়ে কোনো লাভ হয় না, বরং বিভিন্ন দুর্নীতি হয়, এবং সেই প্রসঙ্গে জাকির হোসেন বলেন, কাজে গিয়ে যদি কাজ না হয় আমার থেকে বড় মাস্তান কেউ নেই। এই ধরনের মন্তব্য তিনি করেছেন। লোকসভা নির্বাচনের পর থেকে জঙ্গিপুর পুরসভার দুর্নীতি নিয়ে সরব হয়েছেন জাকির। সেই দুর্নীতি নিয়ে বলতে গিয়ে এই মন্তব্য করেছেন জাকির। নিশানায় দলেরই আর একটা অংশ। পশ্চিমবাংলায় টিএমসি মানেই হচ্ছে দুর্নীতির একটা বড় আতুরঘর। সেখানে তারা মাস্তানি কেনে 2018 থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তারা করছে। আর এখানে তো জাকির বাবু নিজেই বলেছেন যে আমার তুল্য মাস্তান বড় কে আছে, সেটা সময় বলবে। আর জনসাধারণ তার যোগ্য জবাব আমাদের 2026-এর নির্বাচনের মাধ্যমে বুঝিয়ে দেবে। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জনের শোভাযাত্রা চলার সময় আক্রান্ত পুলিশ এবং বিএসএফ। মারাত্মক ঘটনা, সপাটে কিল, চড়, ঘুষি, পুলিশকেও বিএসএফকেও। ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে মারধরের অভিযোগ, একজনকে আটক করল পুলিশ। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন, মারাত্মক ছবি। পুলিশ, বিএসএফ, তারা নিশ্চয়ই তাদের পরিচয় দিয়েছেন। পুলিশ তো পুলিশের গাড়িতেই আছে। স্কুটিতে যাকে দেখতে পাচ্ছেন হেলমেট পরা, তিনি বিএসএফ কর্মী। তার গায়ে ক্লাব কর্তা বা ক্লাব কর্তৃপক্ষের লোকজন হাত তুলতে এতটুকু দ্বিধা করছেন না। সরাসরি এই ক্লাবের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ এবং বিএসএফকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ, কলার ধরে টানাটানি। এই একদিন আগে রানাঘাট পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি তিনি বলেছিলেন যে মহিলাদের একাংশ রাস্তায় ভাসানের সময়, শোভাযাত্রার সময় মদ খেয়ে বেলেল্লাপনা করছেন, সেটা নিয়ে বিতর্ক হয়েছিল। সেই জেলাতেই এবার পুলিশ এবং বিএসএফ মার খেল। এসএসকেএমে নাবালিকা ধর্ষণের মামলায় ফের পুলিশ হেফাজত অভিযুক্ত অমিত মল্লিকের। 3 নভেম্বর পর্যন্ত অভিযুক্তকে পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর বিশেষ পক্সো আদালতের। শুক্রবার আদালতে নির্যাতিতার মেডিকেল রিপোর্ট এবং গোপন জবানবন্দির নথি জমা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।